গুড মর্নিং প্রিয় সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে স্টার্ট করব বীজগণিত। আমার এই চ্যানেলে সবগুলো তোমরা ক্লাস পাবা, সে অ্যারিথমেটিকের হোক, পাটিগণিতের সবগুলো ক্লাস প্লেলিস্ট আলাদা থাকবে, এসএসসি জিডি ডাব্লিউবিকেপি প্লেলিস্ট আলাদা থাকবে, এবং পাটিগণিত বীজগণিত পরিমিতির সবগুলো প্লেলিস্ট থাকবে এবং পরপর ভিডিও তোমরা পেয়ে যাবা। আচ্ছা, আমরা প্রথম স্টার্ট করবো আজকে যে অ্যালজেব্রার প্রথম চ্যাপ্টার ইন্ডিকেস, যাকে বলা হয় সূচক। এটা বীজগণিতেরই পার্ট। সূচক কি জিনিস? আমি এরকম দেখছি কি 3 টু দি পাওয়ার 4 এরকম টাইপের সংখ্যা আমরা দেখেছি ক্যালকুলেশন করতে গিয়ে এরকম এসেছিল, আবার এসেছিল কি 5 টু দি পাওয়ার 6 এরকম টাইপের। তো এখানে এখানে 4 হচ্ছে কি পাওয়ার, একে 4 কে বলা হয় পাওয়ার, আর আমরা বলতে পারি ইন্ডেক্স, আর আমরা বলতে পারি এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট এর মানে হচ্ছে কি ঘাত বা সূচক। এর মানে হচ্ছে ঘাত বা সূচক। যে চ্যাপ্টার আমরা পড়ছি সেটাই জিনিস এটা। এবার কথা হচ্ছে কি 3টা, তাহলে কি 3টা এখানে হচ্ছে কি বেস। এর মানে হচ্ছে নিধান বা মূল সংখ্যা বলা হয়, নিধান বা মূল সংখ্যা, নিধান বা মূল সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা এত ডিটেলস পড়তে যাব না, কিছুটা আমরা দেখলাম কি সূচক অ্যাকচুয়ালি কি জিনিস। আমরা দেখলাম 3 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 6, 7 টু দি পাওয়ার 18 এরকম টাইপের সংখ্যা থাকতে পারে। মানে উপরেরটাকে বলা হয় সূচক, নিচেরটাকে বলা হয় বেস। উপরেরটাকে সূচক বলা হয়, নিচেরটাকে বলা হয় বেস। এটা হচ্ছে সূচকের বেসিক ধারণা। এবং আমরাকে এখানে এটুকুই করতে হবে, এর ব্যাপারে অতটা আমরাকে গভীরে যেতে হবে না, এটুকু পড়লেই হবে। আচ্ছা, এরপরে আমরা শিখব কি রুটস, মানে রুট, যাকে বাংলাতে বলা হয় মূল, আর বায়োলজি থেকে বীজ বলা হয়, তো অঙ্ক থেকে মূল বলা হয়। তো রুট কি জিনিস আমরা বেশি ডিটেলসে শিখবো না। আমি ধরে নিলাম এক্স কমা এ হলো বাস্তব সংখ্যা, এবং এন হলো পজিটিভ ইন্টিজার। এখানে আসছে ক্যামেরা? হ্যাঁ, পজিটিভ ইন্টিজার। আচ্ছা, তো আমরা কি দেখলাম, এক্স কমা এ হলো বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা, এবং এন হলো পজিটিভ ইন্টিজার। এখন যদি আমি এরকম একটা সম্পর্ক খুঁজে পাই কি এক্সটা এন বার গুণ হচ্ছে, গুণিত এক্স গুণিত ডট 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 এন টাইমস সমান কত হয় এক্স এর পাওয়ার এন, সমান যদি আমরা এ পেয়ে যাই একটা সম্পর্ক এরকম, মানে এখানে বলতে চাইছে এক্সটা এন বার গুণ হয়ে এ আসছে, তাহলে আমরা এখানে বলবো কি এক্স হলো এর এন-তম মূল। এক্স হলো এর এন-তম মূল। আমি লিখে দিচ্ছি, এক্স হলো এর এন-তম মূল। অর্থাৎ এক্সাম্পল স্বরূপ আমরা যদি দেখতে যাই, উদাহরণস্বরূপ যে দেখছি যদি এরকম হয়ে যায় কি 5 এর স্কোয়ার সমান 25, মানে আমি এখানে বলতে চাইছি 5টা দুবার মাল্টিপ্লাই অর্থাৎ গুণ হয়ে 25 আসছে, তার মানে আমরা কি বলবো 5 হলো 25 এর বর্গমূল। আবার যদি এরকম হয় কি 5 এর পাওয়ার কি কত হয় 125, মানে 5টা 3 বার গুণ হচ্ছে পরপর, তাহলে 125 আসছে, তাহলে আমরা কি বলবো 5 হলো 125 এর ঘনমূল। তাহলে এখান থেকে বর্গমূল ঘনমূল বুঝতে পারলাম কি জিনিস। আচ্ছা, এবার যদি কারো কনফিউশন কি না স্যার আপনি তো বাস্তব সংখ্যা নিয়েছেন, এটা তো বাস্তব, তো √5 ও বাস্তব নিতে পারি, √5 তো বাস্তব, তা আমি বলতে পারি কি √5 এর স্কয়ার সমান কত হয়, √5 এর স্কয়ার সমান 5। তাহলে আমরা কি বলবো √5 হচ্ছে 5 এর বর্গমূল। সিমিলারলি আমরা ধরছি কি রুট আমি 2 নিলাম, তার পাওয়ারে নিলাম আমি কিউব, তাহলে কত হচ্ছে √2 পাওয়ারের কিউব, √2 তার পাওয়ারে যদি কিউব নেওয়া হয় তাহলে হবে কি 2√2, ঠিক না? এর ক্যালকুলেশন 2√2, কারণ দুটা থাকলে একটা বেরোবে আর একটা থেকে যাবে। তাহলে আমরা কি বলবো √2 হচ্ছে কি 2√2 এর ঘনমূল। √2 হচ্ছে কি 2√2 এর ঘনমূল। এবার তোর কোশ্চেন কি স্যার এটা কিভাবে? আচ্ছা, বুঝতে যদি কেউ নাও পারে তো আমরা দেখাচ্ছি 2√2 এর পাওয়ারে যদি আমি এর ঘনমূল মানে কি, এর ঘনমূল মানে কি পাওয়ারে 1/3, পাওয়ারে তো 1/3, এটাই তো ঘনমূলের চিহ্ন না, এটা 1/3 যদি হয় তাহলে কত হবে
আচ্ছা 2 এর পাওয়ারে, এখানে 2 এর পাওয়ারে কত আছে? 1 আছে, আর এখানে আছে 2 এর পাওয়ারে হাফ আছে, তাহলে টোটাল কত হচ্ছে? 2 এর পাওয়ারে 3/2, আর ওপরে ছিল কি 1 এর 3, তাহলে কাটাকাটি যাচ্ছে না, 3 3 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 2 এর পাওয়ারে হাফ, ঠিক না? 2 এর পাওয়ারে হাফ মানে √2, তাহলে এখান থেকে কি বোঝা গেল কি √2 হচ্ছে 2√2 এর ঘনমূল। এখান থেকে তো প্রমাণ হয়ে গেল না, √2 আসলো, এর ঘনমূল করে √2 আসলো, তার মানে তো বলতে পারছি √2 হচ্ছে 2√2 এর ঘনমূল। এটা মানে কোন সংখ্যা পরপর 3 বার গুণ করে এটা আসছে, তার মানে এই সংখ্যাটা হচ্ছে ওর ঘনমূল। যদি 2 থাকতো বর্গমূল, 4 থাকলে চতুর্থতম মূল, ইটিসি। বাস, এর এর বাইরে আর যেতে হবে না, এটুকু মনে রাখলেই হলো। এটুকু হচ্ছে কি মূলের কনসেপ্ট, এটুকু নোট করে নাও। আচ্ছা আমি এখানে লিখছি a নট ইকুয়াল টু 0, কমা b নট ইকুয়াল টু 0, কমা m ও n হলো বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। আচ্ছা ক্লাস 9 এ যখন ছিল এগুলোকে কি ধরতো? এগুলোকে পূর্ণ সংখ্যা ধরতো, পূর্ণ সংখ্যা, কিন্তু না, এটা বাস্তব সংখ্যার জন্য প্রযোজ্য, বাস্তব সংখ্যার জন্য প্রযোজ্য। তো 9 এর সিলেবাস তো একটু বাউন্ডেড সিলেবাস আছে, বাউন্ডেড সিলেবাস এজন্য, কিন্তু এই যেটা আমি লিখছি এটা উপর মহলে যতই উপরে যাক না কেন এটাই প্রযোজ্য হয়, সে কলেজ লেভেলেরই ম্যাথ হোক না কেন। আমি কি দেখলাম কি a নট ইকুয়াল টু 0, কমা b নট ইকুয়াল টু 0, m ও n হলো যে কোনো বাস্তব সংখ্যা, यानी রিয়াল নাম্বার। এবার কি ঘটনা ঘটছে, এর উপর ভিত্তি করে কিছু ফর্মুলা শিখতে হবে আমাদের। 1 নম্বর ফর্মুলা আমি লিখছি যে এর পাওয়ার যদি m হয় ইন্টু এর পাওয়ার যদি n হয়, তাহলে আমরা একে লিখতে পারবো এর পাওয়ার m প্লাস n। এর আগে যেগুলো চ্যাপ্টার অঙ্ক করছিলাম আমি দেখেওছিলাম যে এরকম টাইপের ছিল না, 2 এর স্কয়ার ইন্টু 2 এর স্কয়ার, যখন ফ্যাক্টর চ্যাপ্টার করছিলাম লিখছিলাম কি 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 বলতে 2 প্লাস 2 হতে ছিল, 2 প্লাস 2 হতে ছিল, ওখান থেকে সৃষ্টি হয়েছে। তো আজকে আমরা ভালোভাবে ক্লিয়ারলি শিখছি। আচ্ছা এখানে আমরা এর এক্সাম্পলও করব। এক্সাম্পল কি করছি কি 3 এর পাওয়ার 2 গুণিত 3 এর পাওয়ার 5, তাহলে এটা হচ্ছে কি 3 এর পাওয়ার 2 প্লাস 5 সমান 3 এর পাওয়ার 7, বাস এটা। আচ্ছা 2 নম্বর ফর্মুলা, এটাকে কি বলা হয়? ফান্ডামেন্টাল লস অফ ইন্ডিকেস। এটাকে কি বলা হয়? সূচকের নিয়মাবলী, বা এখানে কেউ হেডিং করতে পারে কি লস অফ ইন্ডিকেস, সূচকের ধর্মাবলী বা সূচকের নিয়মাবলী, কেউ হেডিং করতে পারে বাংলাতে সূচকের নিয়মাবলী, সূচকের নিয়মাবলী। এটাকে বলা হয় সূচকের মৌলিক নিয়ম, এর উপর ভিত্তি করে পরবর্তী নিয়মগুলো এসেছে, সেজন্য এটাকে ফান্ডামেন্টাল লস অফ ইন্ডিকেস বলা হয়, ফান্ডামেন্টাল লস অফ ইন্ডিকেস বলা হয়। আচ্ছা এর পরবর্তী আমরা দেখব কোসেন্ট ফর্মুলা, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, তাহলে আমরা লিখব কি a টু দি পাওয়ার m বাই n, a টু দি পাওয়ার m বাই n। এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হবে কি 3 এর পাওয়ার আমি ধরলাম 5, নিচে আছে 3 এর পাওয়ার 2, এখানে কি ছিল খেয়াল রাখতে হবে, বেসগুলো সমান ছিল, পাওয়ারগুলো আলাদা ছিল, তো পাওয়ারগুলো যোগ হয়ে যেত। এখানেও বেস সেম আছে, পাওয়ারগুলো আলাদা আছে, তো এটা কি হবে 3 এর পাওয়ার 5/2 সমান 3 এর পাওয়ার 3। সূচক কেন সৃষ্টি হয়েছিল? এই যে এইসব ক্যালকুলেশন আমরা কি করে করতাম যদি সূচক না জানতাম? একে 5 বার গুণ করতাম, একে 3 বার করতাম, 2 বার করতাম, যে কাটাকাটি করতাম না। সূচক জেনে নেওয়ার পর আমাদের কতটা শর্ট চলে এসেছিল, এটা করার পর ডাইরেক্ট আমি এটা করতে পারছি। সূচক যদি না জানতাম বা সূচক সৃষ্টি যদি না হতো তাহলে এরকম হতো। অ্যাকচুয়ালি সূচক সৃষ্টি হয়েছিল এরকম টাইপের, ধরে নিলাম এক্স গুণিত এক্স গুণিত এক্স ডট 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 এম টাইমস, এম টাইমস মানে এম বার, তাহলে আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার এম। এখান থেকে সূচক সৃষ্টি হয়েছিল আদিম যুগে, যে তৈরি করেছিল এখান থেকে হয়েছিল কি বারবার গুণ করলে ওটা কি হয়, তাহলে ওটাকে লেখা যায় এক্স এর পাওয়ার এম, এটা। আচ্ছা এরপরে যেটা ফর্মুলা শিখবো আমরা 3 নম্বর, যে এ বি তার হোল টু দি পাওয়ার যদি এম হয় তাহলে এটা সেপারেটলি হয়ে যাবে এর পাওয়ার এম ইন্টু বি এর পাওয়ার এম। উদাহরণ আমি লিখছি 3 × 4, তার যদি পাওয়ারে আমি ধরে নিলাম 5 হয়, তাহলে এটা আমি লিখবো কি 3 এর পাওয়ার 5 গুণিত 4 এর পাওয়ার 5, এটা হবে, আলাদা আলাদা হয়ে যাবে। আচ্ছা 4 নম্বর, যদি এটা হয় কি a বাই বি
তার হোল টু দি পাওয়ার যদি m হয় তাহলে এটাকে লেখা যাবে a এর পাওয়ার m বাই b এর পাওয়ার m। কিন্তু এখানে এবার কারো কোশ্চেন কি স্যার b যদি 0 হয়ে যায়, এখানে অলরেডি নট ইকুয়াল টু 0 লেখা আছে বাস। তো এখানে কি হবে এক্সাম্পল হচ্ছে কি ধরে নিলাম 2 এর পাওয়ার 3 মানে 2 বাই ধরলাম 3, তার পাওয়ারে আমি 3 ধরলাম, তাহলে আমি কি লিখতে পারি 2 এর পাওয়ার 3 বাই 3 এর পাওয়ার 3 বাস এটা। আচ্ছা এটুকু নোট করো, তারপর আমি পরবর্তীতে আরো লিখাচ্ছি। খুব ভিভিআই ফর্মুলা, এর পাওয়ার যদি m হয় তার পাওয়ারে যদি n হয়, সেটা কি হবে পাওয়ারগুলো মাল্টিপ্লিকেশন হয়ে যায়। এক্সাম্পল 3 এর পাওয়ার 4, এটা এক্সাম্পলটাকে ফের এক্স গার্লফ্রেন্ড ভাবিস না কেউ, কারণ এক্সাম্পল লিখলেন স্যার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল, তাহলে তো মনটা অন্যদিকে চলে গেল না। এটা হচ্ছে কি এক্সাম্পল, এটার মানে হচ্ছে এক্সাম্পল মানে উদাহরণ। আচ্ছা এর পাওয়ারে যদি 2 হয়, মানে m এর ভ্যালু আমি ধরলাম 4, n এর ভ্যালু 2 ধরলাম, তাহলে 3 পাওয়ার 4 দুগুণ 8। এটা খুব ভিভিআই, এটা করতে হবে, এটা খুব কাজের জিনিস বাস। আচ্ছা 6 নম্বর, যদি আমরা তো কোশ্চেন শিখলাম, ভাগ শিখলাম, সবই শিখলাম, শিখে নিয়েছি। তারপরে আমরা শিখবো কি এর পাওয়ার 0, মানে কোনো সংখ্যার পাওয়ার 0 ধরলাম, তাহলে সেটা 1 হচ্ছে। 7 নম্বর, এর পাওয়ার যদি -n হয়, সেটা 1 বাই এর পাওয়ার n হয়। এখানে এক্সাম্পল নিচ্ছি আমি, 3 এর পাওয়ার যদি 0 হয় সেটা 1 হবে, 3 এর পাওয়ার 1 হবে, -3 পাওয়ার হলেও কোনো ব্যাপার নয়। এখানে যদি আমি লিখি কি -3 এর পাওয়ার 0, তাহলে সেটা 1, বা মাইনাস আমি 3 না লিখে 4 লিখলাম, কোনো ব্যাপার না। আচ্ছা এখানে এক্সাম্পল আমি নিচ্ছি, আচ্ছা এক্সাম্পল এখানে আমি নিচ্ছি এই যে 3 এর পাওয়ার যদি -2 হয়, তাহলে আমি লিখছি কি 3 স্কয়ার, বাস এটা লেখা যায়। আচ্ছা 8 নম্বর, এর পাওয়ার m তার পাওয়ারে -1 সমান লেখা যায় এর পাওয়ার -m, এটাকে লেখা যায় এর পাওয়ার -1 তার পাওয়ারে m, বাস এটা লেখা যায়। আচ্ছা এটুকু নোট করো। আচ্ছা এটা আমরা দেখছি, এর এক্সাম্পল আমাদের দরকার আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ধরে নিলাম কি 3 এর পাওয়ার 5 তার পাওয়ারে -1, তাহলে এটাকে কি লিখতে পারবো কি 3 এর পাওয়ার -5, তাহলে এটাকে আবার কি লিখতে পারবো কি 3 এর পাওয়ার -1 তার পাওয়ারে 5, 3 এর পাওয়ারে -1 তার পাওয়ারে 5। এক কথায় আমি বলতে চাইছি, যেটা ওপরে যেগুলো আছে না, এগুলো চলাফেরা করতে পারে, একে অপরের সঙ্গে চলাফেরা করতে পারে, এখানে যেতে পারে, এখানে আসতে পারে, আবার মাইনাসটা আসতে পারে, এগুলো চলাফেরা করতে পারে, বাস এটাই। আচ্ছা এর পরবর্তী আমরা আরো কিছু ফর্মুলা আছে আমরা শিখবো, প্রায় 10টা ফর্মুলা পড়বো আমরা। এটা নোট করে নাও নিচেরটা। আচ্ছা 9 নম্বর, এর পাওয়ার m বাই n যদি হয়, এটাকে লেখা যায় এর পাওয়ার m, এখানে এটাকে ভাঙি তো ওটাই আসবে না, এটা তো 1/n, তাহলে m × 1/n মানে তো m/n হয়ে গেল এটা। আচ্ছা 10 নম্বর, এর পাওয়ার -1 তার মানে 1/a, এর পাওয়ার -1 তাহলে 1/a। আবার 11 নম্বর আমি এটাও নিতে পারি, এগুলো উদাহরণ দরকার। আবার 11 নম্বর এটা নিতে পারি যে এর পাওয়ার যদি -1/m হয়, তাহলে ওকে লেখা যায় এর পাওয়ার 1/m, মানে নিচে চলে আসলে পাওয়ারটা পজিটিভ হয়ে যায়, আবার নিচে থেকে উপরে গেলে নেগেটিভ হয়ে যাবে, সেটাই। না এক্সাম্পল এখানকার দরকার নাই, এটা ঠিক আছে, এক্সাম্পল দরকার, এটা নোট করুন। আচ্ছা এরপরে আমরা শিখবো অন্যান্য, অর্থাৎ অন্যান্য বা অন্যান্য। এর সম্বন্ধে অনেক কনফিউশন থাকে ছাত্রের, যে অন্যান্য কি জিনিস, অনেক কারো প্রবলেম আছে এখানে। অন্যান্য বা অন্যান্য, অন্যান্য বা অন্যান্য এর ইংলিশ হচ্ছে রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল কি জিনিস,
ধরে নিলাম একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা এক্স, যেখানে কি এক্স নট ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতেই পারছি যে এক্স ইন্টু 1/x এটা সমান তো 1 হবে, ঠিক না? তাহলে এখানে কি বলবো, এক্স কে 1/x এর অনন্য বলে, এখানে এক্ষেত্রে। আবার 1/x কে x এর অনন্য মানে আমি বলতে চাইছি কি কোন সংখ্যা নিলাম, ওর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করব যাতে করে 1 চলে আসে, তাহলে একটিকে অপরটির অনন্য বলা হয়, একটিকে অপরটির অনন্য বলা হয়। মানে এক্স কে বলা হয় 1/x এর অনন্য, 1/x কে বলা হয় x এর অনন্য। এটা হলো কথা। তো এবার গুণফল কখন 1 আসতে পারে, আমি তো এখানে x লিখি, ওকে যদি উল্টে দিই তাহলে তো 1 আসবে, ঠিক না? কোথাও হায়ার যদি ম্যাথমেটিক্স কেউ ব্যবহার করে থাকে, কেউ এখানে থাকে যে এ বি সমান যদি 1 হয়ে যায় তাহলে এ কে বি এর অনন্য, বি কে এ এর অনন্য বলা হয়। এটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ক্লাস 9 এ ছিল এটা, তো কেউ এত ডিটেলসে পড়তে যায়নি। মেন কথা হচ্ছে আমাদের যেখানে আমাদের জানার বিষয় যে কোন একটা সংখ্যা ওর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করব যাতে 1 চলে আসে, তাহলে সেটাকে বলা হয় 1/x কে বলা হয় x এর অনন্য, আর x কে বলা হয় 1/x এর অনন্য, মানে একটিকে অপরটির অনন্য বলা হয়। এবার কথা হচ্ছে স্যার এক্স নট ইকুয়াল টু কেন 0 নিলাম, এই যে নিচে এসছে এই জন্য। তার মানে 0-র অনন্য সম্ভব নয়, 0-র অনন্য হয় না। এখান থেকে বোঝা গেল 0-র অনন্য হয় না। রেসিপ্রোকাল অফ 0 ক্যান নট বি পসিবল, মানে ক্যান নট বি পসিবল মানে সম্ভব নয়। হ্যাঁ, পরবর্তী আমরা শিখব সূচক সম্পর্কিত সমীকরণ। সূচক সম্পর্কিত সমীকরণ, সূচক সম্পর্কিত সমীকরণ। সূচক সম্পর্কিত সমীকরণ, বাস এটা হেডলাইন করো, সূচক সম্পর্কিত সমীকরণ। আচ্ছা, এখানে দুটো জিনিস আমরা শিখবো, বেশি কিছু শিখতে যাব না। আচ্ছা, এখানে ধরে নিলাম এ কমা এখানে কি বলছে, এ কমা এম কমা এন হলো বাস্তব সংখ্যা, তাহলে এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে এম সমান এন হবে, মানে বেসগুলো সমান হলে পাওয়ারগুলো সমান হবে। কখন হবে, যদি এর মান অবশ্যই 0 হওয়া চলবে না, +-1 হওয়া চলবে না, তখন হবে। ওর একটা কন্ডিশন আছে। আবার কিছু কিছু বই কি বলে, কমা +- ইনফিনিটি হতে পারে, ইনফিনিটি। কিন্তু আমি যখন বলেই দিয়েছি এ হচ্ছে বাস্তব সংখ্যা, তো ইনফিনিটি লেখার কোনো মানেই হয় না। আমি দেখেছি সুবীর দাস বই লিখেছিল, ওটা ভুল, ঠিক না? কারণ আমি বাস্তব বলে দিয়েছি, তার ইনফিনিটি কেন ধরবো? ইনফিনিটি তো কোনো বাস্তব সংখ্যা নয়, ওটা একটা ইমাজিনারি পার্ট। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমরা শিখলাম এটা, আরো একটা 2 নম্বর ফর্মুলা লিখবো কি, এ কমা বি কমা এম, এমটা কি করবো, নট ইকুয়াল টু 0 ধরে নিলাম, হলো বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। তাহলে যদি এরকম হয় কি এর পাওয়ার এম সমান বি এর পাওয়ার এম হয়, মানে পাওয়ারগুলো সমান হয়, তাহলে তাহলে কি হবে, এম সমান এন হবে, মানে না এ সমান বি হবে, সরি, ওটা তো এম সমান এন আগেবার হয়েছিল। আচ্ছা, এ সমান বি হবে। তার মানে আমি দেখতে পাচ্ছি যদি পাওয়ারগুলো সমান হয়ে যায় তাহলে বেসগুলো সমান হবে, আর বেসগুলো সমান হলে পাওয়ারগুলো সমান হবে। বাস, এটুকু হচ্ছে মেন বিষয়, এটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে।
আচ্ছা, আমরা তো থিওরি প্লাস কনসেপ্ট শিখে নিলাম, এর উপর ভিত্তি করে কিছু প্রবলেম সলভ করব। তার মধ্যে 1 নম্বর প্রবলেম হচ্ছে কি 2n তার রুট আছে, মানে তার বর্গমূল সমান 64 হলে n এর মান কত। এই কোশ্চেনটা RRB 2006 সালে পড়েছিল। অপশন এ 12, অপশন বি 6, অপশন সি 4, অপশন ডি 2। আচ্ছা, কিভাবে সলভ করব এটা আমাদের প্রধান বিষয়। এখানে দেখছি আমরা 2n সমান 64 বলছি। আমরা দুভাবে সলভ করতে পারি। আমি এভাবে দেখছি যে প্রথমত এটাকে আমরা লিখতে পারি 2n, আর এটা হাফ আছে, এটা তো 1 আছে না, এবার কিছু না মানে কি 1 না 2 না 3, 2, তাহলে এটা কত হবে n/2, ঠিক না। 2n/2 মানে n ইন্টু হাফ হবে, তো n/2 তো, তাহলে এটা কত হচ্ছে কি, এটা কি লিখতে পারবো 2 6, 2/5 সমান 32, তাহলে আরেকটা যদি 2 গুণ করি 64 হবে, তাহলে 2/6। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে কি n/2 সমান 6, কারণ আমরা জানি বেসগুলো সমান হলে পাওয়ারগুলো সমান হয়। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে কি n সমান 12, আর এর উত্তর হচ্ছে 12। এবার অন্য প্রসেসে যদি আমরা করি অঙ্কটাকে, দেখছি আমরা যে এখানে আমি কালি চেঞ্জ করছি, এখানে আমি দেখছি কি এটা নিশ্চয়ই এরকম আকৃতি আছে কি 2n, তাহলে আমি একে লিখতে পারি এটা কার বর্গমূল, এটা কার বর্গমূল, তাহলে এখানেও বর্গমূল এখানেও বর্গমূল, ঠিক না। তাহলে আমি এখান থেকে এটা তো লিখতে পারছি কি 2n সমান নিশ্চয়ই 2/3, ঠিক না। এবার 2n সমান যদি 2/3 হয়, এবার 8 8 64, অ্যাকচুয়ালি এটা 8 না 64 বর্গমূল হচ্ছে, তো 64 স্কোয়ার, 64 স্কোয়ার মানে 8 স্কোয়ার। না, এভাবে করাটা ঠিক হবে না, থাক, কারণ আরো কমপ্লেক্স হয়ে যাবে, তো আমাদেরকে শর্ট ফর্মে জানা উচিত, থাক, এটাই ঠিক আছে। তাহলে 12 উত্তর। কারণ আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন আমরা 2 নম্বর করব। কি আছে 9 স্কোয়ার ইন্টু 18^4/3^16, এর মান কত, মানে 9 স্কোয়ার 18^4 আর 3^16, এর মান কত। এই কোশ্চেনটা RRB 2006 পড়েছিল। অপশন এ 3/2, অপশন বি 16/81 আছে 4/9, আর একটা 32/243। এখানে ক্যালকুলেশন করতে হবে শর্ট ফর্মে। কিভাবে করব, এখানে আমি দেখছি 9 স্কোয়ার বানানোর আগে আমি তো জানি এটা 3 স্কোয়ার এবং তার স্কোয়ার, এবং এটা কি 9×18, গল্প না, 9×18 পরে করবি /4, আর এটা কত 3^16। আমি এখানে দেখছি 3^4 আর 4×2 8, আর 8×4 12, 8×4 12 হলো, আর নিচে কত আছে 16। তার মানে আমি এখানে বুঝে গেছি যে নিশ্চয় নিচে 3^4 পড়ে থাকছে। 3^4 মানে 81, নিচে 81 কার আছে, নিচে 81 কার আছে। এবার কারো কোশ্চেন কি না স্যার 3 যদি কারোর সঙ্গে কেটে যায়, আরে 3 তো আমি বাদই দিয়ে দিচ্ছি, আর তো 3 কারোর কোনো ফ্যাক্টর পড়ে না, এবং 81 কার আছে, এটা আছে, এটা উত্তর। এবার কারো কোশ্চেন কি না স্যার নাও হতে পারে, ঠিক আছে, এটা 2^4 তো 2^4 সমানই তো 16। মাথায় ঢুকলো। আর তোরা কি করতে ভেঙে টেঙে আবি ঝাবি করে ক্যালকুলেশন, স্যার ঠিক আছে স্যার 3^2 3 4 5 6 8 8 10 12 12 12 থেকে 16 বাদ 3/81 81 16 81, না এভাবে হবে না, এভাবে হবে না। আচ্ছা, 2 নম্বর অঙ্কের ক্যালকুলেশনটা আমি আরেকবার ভালোভাবে বুঝিয়ে দিই। আমি দেখছি এখানে 9 স্কোয়ার আছে, তার মানে আমি লিখছি 3 স্কোয়ার তার স্কোয়ার, 3 স্কোয়ার তো 9, তাহলে 9 স্কোয়ার হয়ে গেল, বাস। এখানে দেখছি 18, তাহলে 9×18 মানে 3 স্কোয়ার গুণিত 2, তার পাওয়ারে 4 থাকলো, আর নিচে 3^16। আমি দেখছি এখানে পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তার মানে এখানে 3^4 আছে, আর এখানে 3^4 তাহলে 8 4 12, তাহলে 12, আর এখানে 16 আছে, তার মানে এখানে 12টা, আর এখানে এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারছি 3^12 ইন্টু 3^4 লেখা যাচ্ছে, তাহলে 12 তো আলটিমেটলি থাকছে না, 12 একে অপরকে হজম করে ফেলছে, এবং হজম করার ফলেও এখানে আলটিমেটলি পড়ে থাকছে 3^4 2^4, কেন 2^4 আছে, তো ওকে দিচ্ছে না, দিচ্ছে, আর এটা কেটে যাচ্ছে, বাস। তাহলে 3^4 মানে নিচে 81 হবে, আর অপশন 81 বি, এটাই। এবার কারো যদি কনফিউশন থাকে না 2^4 সমান 16, এটাই। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন 3 নম্বর কোশ্চেন কি বলছে 0.243 তার পাওয়ারে 0.2 ইন্টু 10⁻06, এর সরলতম মান। এই কোশ্চেনটা WBCS মেইনে পড়েছে, আমি মেইনসটা এখানে ইন্ডিকেট করিনি, এটা WBCS মেইন 2018, WBCS মেইনস 2018।
আচ্ছা, এই কোশ্চেন কিভাবে সলভ করব? আমি দেখছি এটা কত হতে পারে, এটা কত হতে পারে 3 8 24, 3 1 3 মানে 81 গুণিত 3। তার মানে আমি এটাকে লিখতে পারছি কি 3 পাওয়ার 5, 3 পাওয়ার 4 তো 81, আর একটা 3, 3 পাওয়ার 5। আর নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে কি 1000 আসবে। আর 1000 যদি আসে তাহলে কত আসছে 10-এর কিপ, ঠিক না? পাওয়ারে 0.2 মানে কি 0.2 এর ভ্যালু কত 2/10 মানে 1/5, ঠিক না? গুণিত, আচ্ছা 10-এর পাওয়ার এটার মান কত 6/10 মানে 3/5। আমি এখানে দেখছি যখন আমরা জানি একটা ফর্মুলা পড়লাম কি a/b তার হোল টু দি পাওয়ার যদি m হয় তাহলে সেপারেটলি ভাবে নিবে, সেপারেটলি ভাবে নিবে। তো আমি দেখছি নিশ্চয় এখানে সেপারেটলি ভাবে নিবে, নিশ্চয় এখানেও সেপারেটলি ভাবে নিবে। কিরকম নিবে কি 3 পাওয়ার 5 আর 1/5, তাহলে আলটিমেটলি 3 পড়ে থাকছে। আর 10-এর পাওয়ারটা 3 × 1/5 হবে, তাহলে 3/5। তাহলে এই 10 ঘটিত টার্ম, এই 10 ঘটিত টার্মের সঙ্গে কেটে যাবে, কারণ 10-এর পাওয়ার 3/5 নিচে চলে আসলে, এটা উপরে আছে, কেটে গেল। আলটিমেটলি 3 পাওয়ার 5 × 1/5, তাহলে 3 পড়ে থাকবে, এবং এটাই হচ্ছে এর অ্যান্সার। আমি আরো একবার বলি কি দেখছি আমি 243 হচ্ছে কি 81-এর সঙ্গে 3 গুণ করে, তার মানে 3 পাওয়ার 4 × 3, তার মানে 3 পাওয়ার 5, এটা হচ্ছে কি 243 বাই নিচে যদি দশমিকটাকে উড়িয়ে দিই আমি তাহলে 1000 আসছে। 1000 মানে 10-এর পাওয়ার 3 আর পাওয়ারে 1/5, 0.2 মানে 1/5। আচ্ছা, এটার সঙ্গে যখন এটা হবে কি 5 গুণিত 1/5, তাহলে 3-এর পাওয়ার 3 থেকে গেল, 3 থেকে গেল, শুধু কাটাকাটি করে 5 5 কেটে গেল, 1 থেকে গেল, 3-এর পাওয়ার 1 মানে 3। নিচে কি হচ্ছে কি 10-এর পাওয়ার 3 × 1/5 মানে 3/5, আর এখানে 10-এর পাওয়ার 3/5 উপরে আছে নিচে আছে, তাহলে কেটে যাবে, তাহলে আলটিমেটলি 3 পড়ে থাকবে, এবং 3 হচ্ছে এর অ্যান্সার, অপশন এ উত্তর। এর পরবর্তী আমরা একটা কোশ্চেন দেখছি, 4 নম্বর কোশ্চেন, x এর পাওয়ার a + b × a - b গুণিত x এর পাওয়ার b + c × b - c গুণিত x এর পাওয়ার c + a × c - a এর সরলতম মান অপশন দিয়ে দিয়েছে 0 1 x - 1, এবং এই কোশ্চেনটা আরআরবি 2006 সালে। আচ্ছা, কিভাবে করব? আমি এখানে দেখছি যে x এর পাওয়ারে a + b × a - b কার সূত্র a² - b²। আমরা জানি a² - b² এর সূত্র হচ্ছে a + b × a - b। এবার দেখছি আমি আলটিমেটলি আবার x এর পাওয়ার কিছু থাকছে, x এর পাওয়ার কিছু, x এর পাওয়ার কিছু, তার মানে ওগুলো যোগ হয়ে যাবে, তার মানে তারপরে হবে কি b² - c², কারণ এটা তো অ্যাকচুয়ালি x এর পাওয়ার b² - c²। আবার ওটা কি হতো x এর পাওয়ার c² - c², ওগুলো করার পর আলটিমেটলি তো যোগই হতো, আলটিমেটলি যোগই হতো, তাহলে এটা হবে। এবং এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, তাহলে x এর পাওয়ার 0। আর আমরা জানি কোন সংখ্যার পাওয়ার 0 মানে 1, এটা 1 x এর পাওয়ার 0 1, এটা। আচ্ছা, এরপরে কোশ্চেন 5 নম্বর কোশ্চেন আমরা দেখব কি 64x কিউব ডিভাইডেড চিহ্ন 27 a⁻³ তার পুরোটার হোল টু দি পাওয়ার -2/3 সমান কত জিজ্ঞাসা চিহ্ন। আরআরবি 2006 সালের কোশ্চেন, এবং অপশন দিয়ে দিয়েছে। আমরা কিভাবে ক্যালকুলেশন করবো এটা হলো কথা। আমি এখানে দেখছি লজিক যদি আমি এখানে লাগাতে যাচ্ছি, এখানে আমরা দেখছি কি 64 মানে 4-এর কিউব তো 64, তার মানে আমি লিখতে পারছি 4x, আর এটা তো নিচে চলে আসবে, আর 3-এর কিউব মানে 27, 3-এর কিউব 27। কিন্তু এ আবার নিচে আসতো, এ যদি নিচে আসতো -3, আর ওপরে চলে গেলে প্লাস হয়ে যেত, ঠিক না? এটা প্লাস হয়ে যেত, এক্স এ রেখে দিলাম, এক্স এ রেখে দিলাম। এবার এটা রাখার পর তার পাওয়ারে কি হচ্ছে 3 হচ্ছে, তার পাওয়ারে 3, তাহলে 3 গুণিত -2/3, আবার কি হচ্ছে পাওয়ারগুলো আবার গুণ হয়ে যাবে, এই পুরোটার পাওয়ারে 3 আর ওখানে পাওয়ারে তো এটা আছে, তাহলে ওটা গুণ হয়ে যাবে না, তাহলে 3 3 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে। আবার দেখছি কি -2 আছে, মানে উল্টে যাবে সংখ্যাটা, উল্টে যাবে, উল্টে যাওয়ার পর ডাবল হয়ে যাবে, 4 4 16 × 1/x² a² বা a² x² একই জিনিস, এটা বুঝা গেল? আমি প্রথমে কি করলাম 64 মানে কি 4x, আর এটা 27টা নিচে আসতো, 27 a⁻³ নিচে আসতো, 27 মানে 3, আবার a⁻³ নিচে থাকতো, তাহলে ওটা উপরে নিয়ে গেলে পজিটিভ হয়ে যাবে, কারণ আমরা সূচক পড়েছি কি a⁻n সমান 1/, আচ্ছা 1/a⁻n সমান a⁻n হবে, কারণ উপরে চলে গেলে পজিটিভ হয়ে যাবে।
আগে দিকে নেগেটিভ, আর একটা নেগেটিভ এসে পজিটিভ হয়ে যাবে। এটাই তো ঘটলো, মাইনাস এ টু দি পাওয়ার -3 উপরে চলে গেলে পজিটিভ হয়ে গেল, এবং তার পাওয়ারের পুরোটা কি, আবার পাওয়ারে ছিল এটা, ওটা পাওয়ারটা গুণ হয়ে যাবে, কারণ আমরা একটু আগে করলাম কি এর পাওয়ার m, তার পাওয়ার n হলে এর পাওয়ার mn হয়, কারণ পাওয়ারগুলো গুণ হয়ে যায়, পাওয়ার গুণ হয়ে গেল, এটা হয়ে গেল। এবার -2 আছে, যদি কারো পাওয়ারে মাইনাস থাকে, ওকে যদি আমি উল্টে দিই, লবকে হরকে লব করে দিই, তাহলে সেটা মাইনাসটা ধ্বংস হয়ে যায়, মাইনাসটা ধ্বংস হয়ে যায়, এবং ধ্বংস হয়ে গেলে 3 উপরে 4 নিচে, এবং স্কোয়ার আছে, 3 3 9, 4 4 16, 9/16, 9/16, আবার এটা নিচে চলে আসবে, তাহলে 1/x², এটাই উত্তর। মাথায় 9 নম্বর কোশ্চেন আমরা দেখব, এরকম আছে 0.004096 তার ঘনমূল, তার ফের বর্গমূল। বাস, আমরা দেখছি এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে 4096 অ্যাকচুয়ালি 64 স্কোয়ার, 4096 64 স্কোয়ার, 64 স্কোয়ার সমান 4096, আবার ওটা সমান কি 16 কিপ, 16 কিপ সমান 64 স্কোয়ার, একই জিনিস। হ্যাঁ, তো এটাকে ভেঙে দেখতে হবে, আমি আলটিমেটলি ভেঙে দেখাচ্ছি। এবার কথা হচ্ছে এখানে এখানে বর্গমূল চিহ্ন থাকলো, এটাকে আমি কি লিখছি, 16 কিপ 4096, আর নিচে কত আছে, নিচে আছে 1 দিয়ে 6টা শূন্য, 1 2 3 4 5 6, তার মানে আমি লিখতে পারি কি 100 পাওয়ারে 3, 100 পাওয়ারে 3 মানে তো 6টা চিহ্ন। আচ্ছা, এবার কি করলাম, ঘনমূল যখন ছিল তখন এই ঘনমূলের চিহ্ন উঠে যাবে, ঘনমূল যখন ছিল, ঘনমূলের চিহ্ন উঠে গেলে তাহলে এটাই পড়ে থাকবে, আর কিছু থাকবে না, কারণ হ্যাঁ ওর ঘনমূল এটা হচ্ছে, এক কথা আমি বলতে চাচ্ছি 4096/1 মানে 10 লক্ষ, ওর ঘনমূল এটা। এবার 16/8, তাহলে এটা কত হচ্ছে 4/10, 4/10 মানে 0.4, 0.4, অপশন বি উত্তর। আচ্ছা, পরবর্তী আরো কিছু অঙ্ক আছে, এর উপর ভিত্তি করে আমরা আরো করব প্রায় 10-15টা অঙ্ক। এর পরবর্তী ক্লাস আমরা পার্ট 2 এ করব, এই অ্যালজেব্রা ইন্ডিকেস যেটা সূচকের চ্যাপ্টার, আমরা পার্ট 2 এ করব। তাহলে এতদিন তোমরা ভালোভাবে পড়াশোনা করো, পার্ট 2 এ তুমি এই ক্লাস দেখতে পাবে, আর যেগুলো পড়ানো হলো ওগুলো রিভিশন করতে। আচ্ছা, এরপরে আমরা একটা কোশ্চেন করব, 7 নম্বর কোশ্চেন, কি এরকম যেখানে কি বলবো, রেডিক্যাল সাইনের এখানে 6 আছে, মানে এটাকে ষষ্ঠতম মূল বলা হয়, বা 6 রুট বলা হয়, 6তম মানে 6তম রুট বলা হয়, যেমন nতম রুট ছিল তো এরকম টাইপের। আচ্ছা, এখানে x⁴, এখানে আছে x কিউব, এখানে x², অঙ্কটা কিভাবে সলভ করব, আমরা দেখছি এটা যখন বেরোবে, মানে এই রুটটা যখন উঠে যাবে, এই রুটটা যদি উঠে যায় তাহলে কি পড়ে থাকবে x, তাহলে কি পড়ে থাকবে x, এই রুটটা যদি উঠে যায় তাহলে x পড়ে থাকবে, আবার ওখানে x কিউব আছে গুণিত আকারে, আবার ওর ওখানে এটা আছে বর্গমূল আছে, আবার আছে এখানে, এখানে তো 6 আছেই, আর x⁴ আছে, তাহলে এখানে কি হচ্ছে যে এখানে 6 থাকুক, এখানে x⁴ থাকলো, এখানে কত থাকছে x⁴, তার x² হবে, তাহলে x⁴, আর x⁴ হচ্ছে, আর পাওয়ারটা এখানে নিচে চলে আসবে, তাহলে 6, তাহলে 6 6 কেটে যাচ্ছে, x হচ্ছে, এর উত্তর হচ্ছে x। হ্যাঁ, x² থাকলে তো x বেরোবে, x বেরোবে, কিন্তু x কি বাবা আছে এখানে, ওই জন্য x কিউবটা এখানে গুণ হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই রুটটা আমি নিয়ে নিয়েছি, এবার ওই রুটটা ভিতরের রুটটা, কারণ এখান থেকে x এসছে, হ্যাঁ এখান থেকে x এসছে, তারপর x কিউব তো আছে কিনা, আমি প্রথমে ঠিক লিখেছিলাম, এখানে x কিউব আছে, তাহলে এখানে x আছে, এখান থেকে একটা x এসছে, আর x কিউব তো আছে, ঠিক না, ওখানে এটার ভ্যালু কত হচ্ছে x, এবং x কিউবের সঙ্গে গুণ হচ্ছে, তাহলে x⁴ হয়ে গেল, পুরোটার কি হলো, এই পুরোর ভ্যালু, এই পুরোটার ভ্যালু হচ্ছে x⁴, বাস। কিউবটা উঠবে এর পরের ধাপে উঠবে, একবারে তো উঠবে না, পরের ধাপে আস্তে আস্তে উঠছে না, আস্তে আস্তে এদিকে আসছে, একবারে তো হচ্ছে না।
এরপরে আমরা একটা 8-এর অঙ্ক করব, খুব ইন্টারেস্টিং অঙ্ক। কি বলছে, 2 এর পাওয়ার 30, 3 এর পাওয়ার 20 আর 6 এর পাওয়ার 10, এদের মধ্যে বৃহত্তম হলো, অপশন দিয়ে দিয়েছে। তো এরকম টাইপের যদি অঙ্ক থাকে আমরা কি করব, প্রথমত আমরা খেয়াল করব যে পাওয়ারে যেগুলো আছে ওগুলো পজিটিভ ইন্টিজার আছে কিনা, ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। 30 তো স্বাভাবিক সংখ্যা, 20 স্বাভাবিক সংখ্যা, 10 স্বাভাবিক সংখ্যা। ওদের আমরা কি করব, গসাগু বের করব। গসাগু কার কার বের করব, পাওয়ার গুলো। এদের কত এসছে, 10। এবার কি করব, এই সংখ্যাটাকে কিছু পাওয়ারে রাখবো, তার পুরোর পাওয়ারে 10 রাখবো, এরকম টাইপের করবো। সবগুলোকে এরকম টাইপের করবো। প্রথমটা যখন করতে গেলাম দেখলাম 2 এর পাওয়ার 3 তার পাওয়ারে 10, তাহলে তো হচ্ছে 2 এর পাওয়ার 30, কারণ 3 10 30। সেম এটাও 3 এর স্কয়ার তার পাওয়ারে 10, এটাও 6 এর পাওয়ারে 1 তার পাওয়ারে 10, এটা। তো ক্যালকুলেশন করে দেখলাম কি ভিতরগুলো এরকম কন্ডিশন আসছে এবং পাওয়ার গুলো সবারই সেম থাকছে। তার মানে আমি বুঝে গেছি যেটা বড় সংখ্যা হবে আর উত্তর বড় হবে, কারণ এও 10 বার গুণ হবে, এও 10 বার গুণ হবে, এও 10 বার গুণ হবে। এটা বোঝা গেল। তাহলে আমরা এটুকু দেখতে পেলাম সবগুলো যদি সমপরিমাণে গুণ হয় তাহলে যেটা বড় সংখ্যা সেটাই উত্তর হবে, এবং এখান থেকে বৃহত্তম উত্তর হবে 3 টু দি পাওয়ার 20। এখানে যদি কোশ্চেনে বলতো কি এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটি, তাহলে হতো কি 6 এর পাওয়ারে 10। যদি বলতো মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড়, তাহলে এটা গ্রেটার দেন এটা, গ্রেটার দেন এটা। মানে আমি বলতে চাইছি কি মানের ঊর্ধ্বক্রমে সাজালে কিরকম হতো, কি 6 এর পাওয়ারে 10 লেস দেন, উল্টো দিক থেকে বললে লেস দেন। তারপরে কি হতো, এর থেকে বড় হচ্ছে কি 8 এর পাওয়ারে 10, এর থেকে বড় হচ্ছে কি 9 এর পাওয়ারে 10। এটা এটা হচ্ছে কি মানের ঊর্ধ্বক্রমে। আর যদি অধক্রমে বলে তাহলে কি হবে, আগে কি হবে, অধক্রম মানে আগে বড় এটা, তারপরে এটা, তারপরে এটা, মানে সবচেয়ে বড়, তার থেকে বড়, তার থেকে বড়, বাস। এটা এটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম, কি এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, বাস। এখান থেকে 4টা কোশ্চেনই থাকতে পারে। পরে আমরা আরো একটা কোশ্চেন করব ওই ধারণার উপর ভিত্তি করে। কি বলছে 9 নম্বর কোশ্চেন, এখানে দেওয়া আছে কি বলছে 2 এর বর্গমূল, 3 এর ঘনমূল, 5 এর চতুর্থতম মূল আর 2 এর ঘনমূল, এদের মধ্যে কি বলেছে বৃহত্তম কোনটি। কোশ্চেন থাকতে পারে ক্ষুদ্রতম কোনটি, এবার এরকমও থাকতে পারে কি মানের ঊর্ধ্বক্রমে সাজাও, আবার থাকতে পারে মানের অধক্রমে সাজাও, 4 রকম হতে পারে কোশ্চেন। আচ্ছা আমরা কি করবো, এবার আমরা প্রথমত দেখেছিলাম পাওয়ার গুলো কি ছিল, পূর্ণ সংখ্যা ছিল। এখানে কি আছে আমাকে এখানে খেয়াল করতে হবে, এখানে আছে পাওয়ার গুলো ফ্র্যাকশনে আছে, যেমন 2 এর পাওয়ার 1 এর 2, এটা একটা ফ্র্যাকশন। এখানে কি আছে 3 এর পাওয়ার 1 এর 3, আর এটাতে আছে কি 5 এর পাওয়ার 1 এর 4, আর এটা মানে হচ্ছে কি 2 এর পাওয়ার 1 এর 3। এবার কি করব, আমরা যেগুলো ফ্র্যাকশনে আছে ওদের হরগুলোর কি করব, আমরা এলসিএম নিব। আমরা এলসিএম নিব হরগুলো, 2, 3, 4, আর সেম আছে 3, ঠিক না? এটা তো আছে, এটা তো ঘনমূল আছে 2 এর, ঠিক আছে। তো এদের যদি আমরা লসাগু নিই তাহলে কত আসছে, 4 নিয়ে তো হচ্ছে না, 3 4 12, 12 নিলে সবগুলো কেটে যাচ্ছে, তাহলে 12 হচ্ছে কি লসাগু। আচ্ছা এবার কি করব, সংখ্যাগুলোকে কিভাবে সাজাবো, 12 লসাগু পেয়ে গেলাম। এই টাইপের যদি অঙ্ক থাকে কি করব, ভগ্নাংশগুলোর হরগুলো খেয়াল করব, হরগুলোর লসাগু নেবো, বাস। এবার দেখছি আমরা কি প্রথমত যে সংখ্যা দেওয়া আছে আমি ওটাকে খেয়াল করছি, যে 2 এর পাওয়ার 1 এর 2 কে আমরা কি লিখতে পারছি, যে 2 এর পাওয়ার 2/12 লেখা যাবে। তো 2 এর পাওয়ার আমরা দেখছি 2 এর পাওয়ার 1 এর 2, এর অর্থ এই হলো যে 2 এর পাওয়ার আমরা লিখছি 2/2, 2 এর পাওয়ার 2 যদি আমি করি, 1 এর 2 যদি করতে হয় তাহলে যদি আমরা 12 করতে যাই, মানে 1 এর 2 লাগবে, তাহলে যদি 12 করি, 12 যদি করতে যাই তার মানে কত হবে, 6/12, ঠিক না? 6/12 হলে তো 1 এর 2 হবে, হ্যাঁ ঠিক, এটা হবে। তাহলে 6/12 হলো। আচ্ছা সেম যদি এটাকে করি 3 এর পাওয়ার 1 এর 3, তাহলে এটা কত হবে, 3 এর পাওয়ার, এটাকে আমি যদি করি 4/12, তাহলে 3 4 12 এটা আসছে। আবার যদি আমি এটাকে করি 5 এর পাওয়ার 1 এর 4, তাহলে 3 এর পাওয়ার 3/12 করতে হবে, ঠিক না? 3 4 12 তো আসছে, কাটাকাটি করে 1 এর 4ই তো আসছে, আমি লিখতেই পারি, সরি এখানে 5 হবে। আচ্ছা তারপরে 2 এর পাওয়ার 1 এর 3, ওখানে আমি লিখবো কি 2 এর পাওয়ার 1 এর 3 আছে, তো 1 এর 3 করতে গেলে 4/12 লাগবে, ঠিক না? আচ্ছা এর ক্যালকুলেশন আমি দেখছি, যাই ক্যালকুলেশন হোক, 2 এর পাওয়ার 6 তার পাওয়ারে 1 এর 12, এটা কি আসছে কি 3 এর পাওয়ার 4 তার পাওয়ারে 1 এর 12, এটা কি আসছে কি 5 এর পাওয়ারে 3 তার পাওয়ারে 1 এর 12, আর এটা কি আসছে 2 এর পাওয়ারে 4 তার পাওয়ারে 1 এর 12। মানে আমি দেখছি কি সবারই পাওয়ারে 1 এর 12 আছে,
তো এবার আমরা খেয়াল করছি কি এদের মধ্যে কোনটা সংখ্যা বড়, এর ভ্যালু কত 64 আর এর ভ্যালু, এটার ভ্যালু 81 আর এটা 125 আর এটা 2 2 4 4 2 8 32 হবে 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 3 তো 8 16 এর ভ্যালু তো 16 ভিতরেরটা 16 তাহলে ম্যাক্সিমাম কি আছে 125 তাহলে 125 আছে আবার কি হচ্ছে ওর এটা কি 12তম মূল আছে আমরা n তম রূপ করেছি না n তম মূল এটা 12তম মূল মানে আমি বলতে চাইছি কি কেউ দেখা গেল কি পরীক্ষা দিয়েছে মাধ্যমিক পরীক্ষা দিল কোশ্চেনে অঙ্কতে পেল 80 আর একজন পেয়েছে 60 এবার কি হলো বলছে কোশ্চেন কিছু ভুল ত্রুটির কারণে সবার থেকে 10 করে কাটা হবে তাহলে যে বড় ওই তো বড়ই থাকবে সে 10 সবার যদি 10 বাদ দেওয়া হয় তো যে বড় সে বড়ই থাকবে সবার উপর যদি 12তম মূল চাপিয়ে দেওয়া হয় তাহলে যে বড় সে তো বড় থাকবে ঠিক না তাহলে উত্তর কি হবে এখানে উত্তর হবে কি যেটা বড় সেটাই এটা এটা উত্তর তাহলে এটা যদি উত্তর হয় তাহলে 5 এর টার্মে কি আছে সেটা হচ্ছে আমরা একটা কোশ্চেন সলভ করব 10 নম্বর কোশ্চেন যেটা WBCS এ পড়েছিল কি 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n এর সরলতম মান মানে সরল করা সিম্পলিফিকেশন করার পর কি আসবে অপশন দিয়ে দিয়েছে আচ্ছা আমরা ক্যালকুলেশন করব কিভাবে করব সেটা হচ্ছে কথা আমরা দেখছি এখানে 2 টু দি পাওয়ার n আছে ম্যাক্সিমাম আর এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আছে দেখতে পাচ্ছি আবার এখানে ম্যাক্সিমাম কি আছে n প্লাস 1 কিন্তু এখানে n আছে তার মানে আমি এখানে দেখছি কি যদি আমি এখানে 2 টু দি পাওয়ার n কমন নিয়ে নিই 2 টু দি পাওয়ার n কমন নিলাম তাহলে 1 প্লাস 2 এর পাওয়ার মাইনাস 1 থাকবে পড়ে ঠিক না কারণ nটা তো আবার গুণ হবে এটা তো 2 টু দি পাওয়ার n হয়ে গেল এটা যদি হয় তাহলে কি হবে 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 1 তার মানে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে আমি 2 টু দি পাওয়ার n কমন নিচ্ছি বা নিতে পারলাম আচ্ছা সেম দাঁড়া আমি তো ডাইরেক্টলি নিচ্ছি ওটাই কমন না আচ্ছা 2 টু দি পাওয়ার n যদি হয় এখানে কি পড়ে থাকবে 2 পড়ে থাকবে আর এখানে পড়ে থাকবে বাস এটা তার মানে আমরা দেখছি কি 2 টু দি পাওয়ার n তো আর থাকছে না পুরোটা কেটে যাচ্ছে এবং এর ভ্যালু কত 2 এর পাওয়ার মাইনাস 1 মানে 1/2 1/2 আর প্লাস 1 মানে কত হচ্ছে কি 3/2 এর উত্তর হবে 3/2 3/2 মাথায় ঢুকলো কারণ 2 টু দি পাওয়ার n থাকছে না এবং 2 থেকে 1 বাদ তো নিচে 1 হলো কোনো ব্যাপারই না এবার এখানে 1 প্লাস হাফ 2 এর পাওয়ার মাইনাস 1 মানে হাফ 1/2 তাহলে 1 প্লাস হাফ মানে কি 3/2 ওটাই উত্তর আর অপশন সি হচ্ছে উত্তর আচ্ছা এরপর একটা কোশ্চেন এখানে দেওয়া আছে যে এর ক্যালকুলেশন কত হবে জিজ্ঞেস করেছে আমরা কিভাবে সলভ করব অপশন দিয়ে দিয়েছে এবং এই কোশ্চেনটা WBCS এ পড়েছিল আচ্ছা এখানে আমি দেখছি 2 এর পাওয়ার 1 এর 3 হচ্ছে তো আমি তো দেখছি এটাও তো 2 এর পাওয়ারই হচ্ছে আলটিমেটলি এটাও 2 এর পাওয়ার হবে আমরা জানি 2 টু দি পাওয়ার 5 সমান 32 ঠিক না তার মানে একে যদি আমি ভাঙি তাহলে এটার পাওয়ার কত হবে 1 এর 4 হবে তারপরে তো আলটিমেটলি যোগই হয়ে যাবে নাকি না এবার কি হবে 2 টু দি পাওয়ার কি হবে 5 তার মানে 5/12 5/12 এটা তো ভাঙতে গেলে এটাই হবে 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32 তার পাওয়ারে ফের কি হবে 1 এর 12 তাহলে তো ঘুরে পুরো 5/12 হচ্ছে এবং ওর পাওয়ারে 5/12 2 এর পাওয়ারে ফের 1/4 আসছে তার টোটাল তো ফের যোগ হবে কারণ বেসগুলো সমান হয়ে যাচ্ছে আমি এক লাইনই করে দিলাম এবারে এটা কি হচ্ছে কি এখানে এলসিএম কত আছে 12 তাহলে এটা 4 3 আর এটা 5 5 3 8 8 4 12 তাহলে 12/12 1 তাহলে এর ভ্যালু পুরোটার ভ্যালু কত আসছে সমান 1 আসছে তার মানে কি 2 এর পাওয়ার 1 সমান 2 হচ্ছে এর উত্তর এর অপশন এ উত্তর আচ্ছা এরপরে একটা আমরা কোশ্চেন সলভ করব দেওয়া আছে কি -12 তার স্কয়ার তার আবার -2 পাওয়ারে পুরোটা তার পুরোটার হোল পাওয়ারে কি আছে -1 বাস এবার কি বলছে এর মান কত হবে জিজ্ঞেস করেছে ও অপশন দিয়ে দিয়েছে আমি এখানে দেখছি সিম্পলিফাই যদি আমি করতে যাচ্ছি এখানে যে -12 এর স্কয়ার আছে মানে 1 এর 4 তো হয়েই যাচ্ছে 1 এর 4 হয়ে যাচ্ছে এবার কথা হচ্ছে আমরা ওটা করার আগে আমরা এটা দেখব কি -12 তো আমি রেখে দিলাম পাওয়ারটা আমি ডাইরেক্ট গুণ করে দেবো কি মাইনাসে মাইনাসে প্লাস তাহলে 2 × 2 2 × 4 ঠিক না এবার আমরা জানি কি যদি মাইনাস কোনো সংখ্যা আছে ওর পাওয়ারে যদি ইভেন হয় তাহলে সেটা পজিটিভ হয়ে যায় আবার যদি ওয়ার্ড হয় নেগেটিভ হয়ে যায় তাহলে এর আলটিমেটলি ভ্যালু কত আসবে 1/16 1/16 অপশন বি উত্তর এই কোশ্চেনটা WBCS মেইনস 2016 সালে পড়েছিল আচ্ছা এরপরে আমরা একটা কোশ্চেন সলভ করব খুব ইন্টারেস্টিং কোশ্চেন বলছে কি 3 টু দি পাওয়ার 10 গুণিত
27 তার স্কোয়ার আছে সমান 9 স্কোয়ার গুণিত 3⁹9, সরি n 3⁹n হলে n এর মান কত জিজ্ঞেস করেছে। কোশ্চেনটা এসএসসি সিজিএল 2016 সালে পড়েছিল এবং অপশন দিয়ে দিয়েছে 10, 12, 15, 30। কিভাবে সলভ করব আমরা এখানে দেখছি, এটাকে আমরা খেয়াল করি। প্রথমত এটাকে খেয়াল করছি যে এখানে আমরা দেখছি যদি আমি এখানে 9 করতে যাই একে, তাহলে আমি লিখতেই পারি কি এটা 3 স্কোয়ার আর তার পাওয়ারে আমি 5 লিখতে পারি। এবার কথা হচ্ছে কারো কোশ্চেন কি স্যার কীভাবে করলেন, আমি এভাবে করলাম। 5 × 10 তো 3 পাওয়ার 10, ঠিক না? আর এটা 3 পাওয়ার 3, তাহলে এটা কি হলো 9 স্কোয়ার গুণিত 3 পাওয়ার n হলো। আচ্ছা আমরা এখানে দেখছি কি 9 5 বার আছে আর এখানে 9 আছে 2 বার, তো দুবার 9কে আমি ক্যান্সেলেশন করছি। দুবার 9কে ক্যান্সেলেশন করলে আমাদের 9 কবার থেকে যাবে, 3 বার থেকে যাবে, ঠিক না? কে বললো 3 বার? ভেরি গুড আইডিয়া। আর এখানে যদি 3 বার থাকে, এখানে কত আছে 3 পাওয়ার 3, তাহলে এটা হচ্ছে 3 পাওয়ার n। তাহলে এখানে আবার কি হবে, এখানে আমরা কি লিখতে পারবো যে 3 পাওয়ার, এটা 3 স্কোয়ার তার পাওয়ারে 3, তার মানে 3⁶, 3⁶ হয়, তাহলে 6 + 3 কত হচ্ছে 9, 3⁹9। এর ভ্যালু টোটাল কিভাবে হচ্ছে 3 স্কোয়ার তার পাওয়ারে কি, মানে 3 × 6, 3 পাওয়ার 6 আবার 3 পাওয়ার 3, বেসগুলো সমান পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে 3 পাওয়ার 9 সমান 3 পাওয়ার n। তাহলে ইমপ্লাই করছে কি n সমান 9, n সমান 9। অপশনে n সমান 9 9, কি ব্যাপার, কোথাও মিস্টেক হতে পারে? হ্যাঁ বেসগুলো, হ্যাঁ বেসগুলো তো সমান হচ্ছে না, কি এখানে ও 6, সরি 3 এর স্কোয়ার আছে, 3 এর যদি স্কোয়ার হয় তাহলে 3 × 6, তাহলে 6 আর কিভাবে হচ্ছে, আচ্ছা 9 এর স্কোয়ার কেটেছি আমি, হ্যাঁ তো এটা 9⁵ আছে, স্কোয়ার করেছি তাহলে 3টা পড়ে আছে, তাহলে 3টা যদি পড়ে থাকে তাহলে 9⁵ পড়ে আছে, ঠিক না? আর 9⁵ যদি পড়ে থাকে, এভাবে তো কাটা যায় অ্যাকচুয়ালি। কোশ্চেনটা আমি হালকা মিস্টেক করেছিলাম যে এখানে কি ছিল 27 স্কোয়ার, তার মানে 3 পাওয়ার 3 তার স্কোয়ার হবে, এখানে মিস্টেক হয়েছিল। এবং এখানে হবে 6 এবং 6 + 6 12, তার মানে 3 পাওয়ার 12, তাহলে n সমান হবে 2n। এই কোশ্চেনটা আমরা আরো আলাদাভাবে করতে পারি, প্রসেস 2 এ করছি আমরা, m2 দিয়ে করছি মেথড 2 এ। আমি দেখলাম 3 এর পাওয়ার কি হবে 10 প্লাস এটা কত হবে 3 এর পাওয়ার, 3 এর পাওয়ার যদি করি 3 এর পাওয়ার 3 তার পাওয়ারে 2, তাহলে আলটিমেটলি 6, তাহলে এটা হলো। আর এটা 3 এর পাওয়ার মানে 3 এর স্কোয়ার তার স্কোয়ার, তার মানে 3⁴, তাহলে 3⁴ প্লাস n, তাহলে এখান থেকে ইমপ্লাই করছে কি 10 + 6 মানে 16 সমান কত হচ্ছে 4 + n, তাহলে এখান থেকে ভ্যালু আসছে n সমান 12। এভাবেও করা যাবে, কোনো ব্যাপার না। এবং উত্তর হচ্ছে কি, মাথায় ঢুকলো? আচ্ছা এরপরে আমরা একটা কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনটা WBPSC ফুড এসআই 2024 সালে এসেছিল, যে 125 তার পাওয়ারে -2 গুণিত 16⁻³ তার হোল টু দি পাওয়ার -1/6। বাস এটা আমরা প্রথমে জানি কি 5 এর কিউব সমান কত হয় 125, তার মানে আমি এটাকে লিখতে পারি 5 এর পাওয়ারে -6, ঠিক না? 5 এর কিউব করলাম তার পাওয়ার আবার -2, তো ওটাকে আমি একসঙ্গে আমার করে দিলাম, কিউব বানালাম, মাল্টিপ্লিকেশনটা ওর সাথে আমি করে দিলাম, কারণ আমাদের সময় হাতে খুব কম। বাস এবার এটা কত হচ্ছে 2⁴ সমান, তাহলে 2⁴ সমান যদি এটা হয়, এবার 2⁴ হলো, এবার 2 2 কেটে দিচ্ছে, তাহলে আলটিমেটলি কত পড়ে থাকছে 2⁻6। এবার -6 তো -1/6 সবার উপর আছে, এবং এটা কি হবে গুণ হয়ে যাবে, ঠিক না? আমরা তো পড়েছি কি a b তার হোল টু দি পাওয়ার যদি m হয় তাহলে কি হবে সেপারেটলি হয়ে যাবে a⁴m b⁴m, আমরা পড়েছি ধর্মাবলীতে। তো এখানে যদি এটা হয় তাহলে -1/6 এর সঙ্গে গুণ হবে আর -1/6 এর সঙ্গে গুণ হবে, এবং সবগুলো গুণ হয়ে আলটিমেটলি এগুলো একে অপরকে হজম করে ফেলবে এবং পড়ে থাকবে, এবং উত্তর হবে অপশন এ। এরপরে আমরা সূচকের উপর ভিত্তি করে কোশ্চেন, লাস্ট কোশ্চেন করব, 15 নম্বর কোশ্চেন, এবং এই কোশ্চেন করে আমরা এই সূচক চ্যাপ্টার শেষ করে দেব। আচ্ছা এই কোশ্চেন যখন 15 নম্বর কোশ্চেন আমরা দেখছি কি বলছে যে x এর পাওয়ার y সমান 3 দেওয়া আছে। এবার কোশ্চেনে বলেছে কি x এর পাওয়ার 4y -25 এর ভ্যালু কত হবে। অপশন দিয়েছে -13, তারপর 30, 56, -15, এটা
আচ্ছা, আমরা যখন সলভ করব তখন এটা দেখতে পাচ্ছি যে x এর পাওয়ার y সমান 3, তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি যে এখান থেকে আমরা যদি করি যে x এর পাওয়ার 4 যদি করে দিই, এখানে 4 হয়ে যাবে, উভয় পক্ষে 4 নিতে পারি। একটা জিনিস মনে রাখতে হবে, a সমান যদি b হয় তো পাওয়ারে সেম জিনিস নেওয়া যায়, কারণ আমরা জানি পাওয়ারগুলো সমান হলে বেসগুলো সমান হয়। আমি এটা m সমান m নিলাম, 4m সমান 4m নিতে পারি, আর অন্য কিছু নিতে পারি, এটা নেওয়া যায়। তো আমি দেখলাম x এর পাওয়ার y সমান এটা হচ্ছে, তার মানে এর পাওয়ার 4 নিয়ে নিলাম, তাহলে এখানে 4 নিতে হবে। তাহলে এর ভ্যালু কত আসলো? 81। তাহলে এটা x এর পাওয়ার 4 হয়। এবার ওখান থেকে 25 বিয়োগ করতে বলছে, ঠিক না? এটা তো x এর পাওয়ার 4 হয়। তো 11 থেকে 5 বাদ 6, লাস্ট ইউনিট ডিজিট, বাদ কত? এটাই উত্তর। আমরা লাস্ট ইউনিট ডিজিট দিয়ে করতে পারলাম, তাছাড়া বিয়োগ করে দিতে পারি 11 থেকে 5 বাদ 6 আর 7 থেকে 2 বাদ 5। কারণ এখানে x এর পাওয়ার 4y মাইনাস 25 এর ভ্যালু চেয়েছে। যদি বলতো x এর পাওয়ার 5y মাইনাস 25, তাহলে 5 নিতে হতো, 7y বলে 7 নিতে হতো, কারণ এর ভ্যালু তো আমাকে বের করতে হবে। এটা